গত ক্লাসে আমরা থিওরেম 9 পড়েছিলাম। থিওরেম 10 জাস্ট এগুলা থিওরেম 10 পুরোটা আলোচনা করব না, কারণ এই মূল প্রমাণটা আগের থিওরেমগুলোর সাথে রিলেট করে সবকিছু। জাস্ট থিওরেম 10 এর ভাষ্যটা আমি বুঝাই যে কোন একটা হিলবার্ট স্পেস এইচ এ একটা অর্থনগ্ন সেট আছে। এটা স্যার ফাইনাইট সাউন্ডটা অনেক আস্তে আস্তে আসতেছে স্যার। সাউন্ড অনেক আসতে। জি স্যার। সবাই কি কম শুনতে পাচ্ছ নাকি খালি জি ওরই? স্যার, এখন এখন ঠিক আছে স্যার। আচ্ছা, তো এই যে অর্থনগ্ন সেট, এটা এখন ফাইনাইট ইনফাইনাইট এরকম কোনো কিছু শর্ত দেওয়া নাই। ইন জেনারেল বলা আছে যদি এরকম একটা অর্থনগ্ন সেট হয়, তাহলে এই যে এক্স সেট থেকে কোনো একটা র্যান্ডম ভেক্টর এক্স থেকে যদি আমরা সেই অর্থনগ্ন সেটের প্রত্যেকটা ভেক্টরের প্রজেকশন নিয়ে সেই প্রজেকশন ভেক্টরটা বাদ দিই, প্রত্যেকের প্রজেকশন ভেক্টর বাদ দিই, তাহলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে সেটা এদের আবার সবার সাথে অর্থগোনাল হবে। সেটার অনুরূপ প্রমাণ আমরা গত ক্লাসে একটা প্রমাণে দেখেছি। তো আগেরটার মধ্যে পার্থক্য ছিল, সেখানে বলা ছিল তোমার যে ফাইনাইট এরকম একটা ইস্যু ছিল, এখন সেটা আর নাই থিওরেম 10। এজন্য এটার প্রমাণটা একটু স্টেপ বেশি। এটা তোমরা পড়ে নিবে নিজেরা, এটা আমি ডিসকাস করতেছি না, আমি পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। তো আজকে নতুন ডেফিনেশন। স্যার স্ক্রিনটা একটু স্ক্রল করেন, ছবি নিব। ছবি নিয়ে লাভ হবে না, কারণ কিছু এখানে মডিফিকেশন বাকি আছে, অর্ধেকের মতো করেছি, দেখাচ্ছি তারপরও যতটুকু হয়েছে। দেখো, এই যে 10 10 এটা আমি এই পর্যন্ত এই পর্যন্ত কারেকশন করেছি আর কি, টাইপিং গুলো, পরের গুলো আর হয়নি। তবে ওই ব্র্যাকেট গুলো দেখলে বুঝতে পারবা, বা বইয়ের সাথে মিলাই নিলে বুঝতে পারবা কি হচ্ছে। স্যার আর একটু নিচে স্যার। এগুলো তো ভিডিও থেকেও স্ক্রিনশট নিতে পারবা। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, এবার এই যে স্যার আমাদের থিওরেম এটাও যে একটা গ্রেটার দেন আর লেস দেন যে প্রবলেম ছিল, ওটা কি স্যার পরে দেখলেন? ওটা ওরকমই হবে। তারপরও আমি ওই আবার যখন রিভিউ করবো, এই করার পর তোমাদের ফাইনাল ফাইল যখন পাবা, তখন আর কি কি করবে আর কি, যে ওখানে মধ্যে জিনিসগুলো পাবা আর কি, সমস্যা নেই। আচ্ছা স্যার। আচ্ছা, এই যে কমপ্লিট অর্থনর্মাল সেট যেটা আছে আর কি, এই কনসেপ্টটা যে অর্থনর্মাল সেট তো তোমরা সবাই বুঝো নাকি? জি স্যার, ওয়ান। তো এখানে যে জিনিসটা হচ্ছে আর কি, যে এই যে এখান থেকে খেয়াল করো, আমরা R3 এর তিনটা ভেক্টরের কথা জানি, যে অর্থ একদম কি বলে, এটা ট্রিভিয়াল অর্থগোনাল ভেক্টর যেগুলো, একটা হচ্ছে 1 0 0 0 1 0, আর একটা 0 0 1, এর একটা অর্থনর্মাল সেট, তাই না? জি। তিনজন নিয়ে। এখন এখানে যদি আমরা শুধু দুইজনকে নিতাম, মনে করো E1 আর E2 নিতাম, E1 আর E2 যদি নেই, সেটাও কিন্তু একটা অর্থনর্মাল সেট হয়। তো আবার যদি এই দুজনের সাথে একজন আমি E3 বাড়াই দিই, মেম্বার একজন বাড়াই দিই, তাহলে এটাও কিন্তু একটা অর্থনর্মাল সেট হয়, ঠিক কিনা? জি স্যার। এখন যে ইস্যুটা হচ্ছে যে আমরা এই তিনজনের বাইরে আর কোনো অর্থনর্মাল ভেক্টর আনতে পারবো না। ইটস নট পসিবল, মানে তুমি চাইলে এই তিনজনের সাথেই অর্থগোনাল হবে এরকম ফোর্থ আর একটা ভেক্টর জিরো ছাড়া অন্য কোনো ভেক্টর আনতে পারবা না।
এটা পসিবল হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? জি। এখন আমরা যেমন E1 E2 E3 নিয়ে চিন্তা করলাম, এরকম ভিন্ন অন্য কোনো সেটও হতে পারে। তুমি যেভাবেই নাও না কেন, যে 3 জনের বেশি তুমি আসলে অর্থগোনাল সেট এটা বানাইতে পারবা না। R3 এর জন্য বলতেছি আর কি। হ্যাঁ? এটা R3 এর বেলায় বলা হচ্ছে আর কি। তো এইটাই বললো যে it is not possible for us to extend the set E1 E2 E3 by adjoining to it any other unit vector. আমরা আর কোন ইউনিট ভেক্টর এখানে অ্যাড করতে পারবো না, মানে মেম্বার হিসেবে আর মেম্বার বাড়াইতে পারবো না আর কি। এটা পসিবল হবে না আমাদের জন্য। তো এখন এখানে আমরা যে ডেফিনেশনে আসতেছি সেই ডেফিনেশনটা, যে এমন কোন অর্থনর্মাল সেট যদি হয় যে সেখানে নতুন করে আর কোনো মেম্বার, নন জিরো মেম্বার অ্যাড করা পসিবল না হয়, তখন সেটাকে কমপ্লিট অর্থনর্মাল সেট বলে। বুঝতে পারছো কি কি বলছি? জি স্যার। যদি কোনো অর্থ নর্মাল সেট বা নর্মাল সেট হয় যেখানে আমরা আর কোনো নন জিরো ভেক্টর অ্যাড করতে পারবো না, মেম্বার হিসেবে আর বাড়াইতে পারবো না, সেটাই হচ্ছে কমপ্লিট। যে আসলে ম্যাক্সিমাম সিট দখল হয়ে গেছে, এখানে আর কাউকে বসানো যাবে না, ব্যাপারটা এরকম। এইভাবে চিন্তা করতে পারো যে কমপ্লিট অর্থনর্মাল সেট। ওকে। আর আচ্ছা। আরেকটা অল্টারনেট ডেফিনিশন এইভাবে চিন্তা করো, যদি কোনো অর্থনর্মাল সেট এমন হয় যে সেটা অন্য কোনো অর্থনর্মাল সেটের সাবসেট না হয়, তাহলেও সেটা তোমার কমপ্লিট হবে আর কি। মানে সে আর বড় কোনো অর্থনর্মাল সেটের সাবসেট হচ্ছে না, এরকম যদি হয় তাহলে সেটা কমপ্লিট হবে, যে তাকে কন্টেইন করা আর কোনো তোমার এরকম নাই, অর্থনর্মাল সেটের আর অন্য কোনো সাবসেট নাই আর কি, ব্যাপারটা এরকম। তো এখন এই তাহলে কমপ্লিট অর্থনর্মাল সেট বুঝতে পারছো? এইভাবে বুঝে জি। সবচেয়ে জি স্যার। ম্যাক্সিমাম নাম্বার, যে তার থেকে বড় আর কোনো অর্থনর্মাল সেট হবে না বা মেম্বার বাড়ানো যাবে না, এইভাবে চিন্তা করতে পারো। তো এখন আমরা আসি যে থিওরেম 11 বেশ ইম্পর্টেন্ট আমাদের টপিকগুলোর জন্য। এখানে একটা হিলবার্ট স্পেস এইচ এর মধ্যে একটা অর্থনর্মাল সেট আছে EI, এগুলা E1 E2 E3 এইভাবে ভেক্টরগুলো আমরা নিলাম, চুজ করলাম। চুজ করার পরে যদি এরকম হয়, এই পরবর্তী যেই চারটা স্টেটমেন্ট আছে এই চারটা পরস্পর ইকুইভ্যালেন্ট হবে। ইকুইভ্যালেন্ট হওয়া মানে একটা মিন করা মানে অপরটা অটোমেটিক মিন করবে আর কি, ব্যাপারটা জি, বুঝছো? জি স্যার। তো এটা কিরকম, যে প্রথমটা হচ্ছে যদি আমি ধরে নিই যে এই সেটটা আমাদের যে ভেক্টর গুলা ছিল EI E1 E2 E3 নিয়ে যে সেটটা আমরা পাইলাম, এখানে শুধু 3 জন না, এরকম আরো অনেক ভেক্টর আছে, সংখ্যার ব্যাপারে কিছু বলা নাই। যদি এই সেটটা কমপ্লিট হয়, মানে হচ্ছে যদি আর মেম্বার বাড়ানো পসিবল না হয়, তাহলে এই কথাটার মানে যেটা 2 নম্বর কথার মিনিং একই। তাহলে যদি এমন কোন ভেক্টর থাকে যে এক্স এদের সবার সাথে অর্থগোনাল, তাহলে সেটা অবভিয়াসলি জিরো ভেক্টর হইতে হবে, কারণ ওই যে মেম্বার বানানো তো পসিবল না, ওই ডেফিনিশন থেকে পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি। জি। যদি কমপ্লিট হয় তাহলে অন্য কোনো ভেক্টর যদি পাওয়া যায় এদের সবার সাথে অর্থগোনাল হবে, তাহলে সেটা একমাত্র জিরো ভেক্টর হবে। ওকে। আবার যদি কোনো এক্স একটা আরবিটারি ভেক্টর হয় এইচ এর মধ্যে, তাহলে এক্স হবে এই যে প্রত্যেকটা ভেক্টর বরাবর তার প্রজেকশন ভেক্টরের সামেশন। এটা বুঝছো? জি। এর আগে দেখো এই ব্যাপারটা এরকম ছিল না যে এক্স থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে ওদের প্রত্যেকের সাথে অর্থগোনাল হয়, এরকম একটা থিওরেম আমরা আগে পড়ছিলাম। জি স্যার। আর এখানে বলতেছে যে এক্স হবে প্রত্যেকটা ভেক্টর বরাবর এই যে প্রজেকশন পার্টের সাথে গুণ করলে যে প্রজেকশন ভেক্টর হয়, মানে একটা খেয়াল করো যে এই অংশটা হচ্ছে প্রজেকশন, মানে ছায়ার দৈর্ঘ্যটা, হুম। আর এখানে হচ্ছে সেই বরাবর ভেক্টরটা একক ভেক্টর। তাহলে
অ্যাকচুয়ালি এই ভেক্টর, এই সম্মিলিতভাবে এটা হচ্ছে প্রজেকশন ভেক্টর, মানে একটা ভেক্টর বরাবর প্রজেকশন ভেক্টর কতটুকু হয় সেটা। তাহলে আমরা যদি প্রত্যেকটা E1 বরাবর কতটুকু পার্ট হয় ভেক্টর আকারে, E2 বরাবর কতটুকু পার্ট হয় ভেক্টর আকারে, সবগুলো যদি যোগ করি তাহলে সেটা x এর সমান হবে, এটা বলতেছে। হুম, তো এটা 4 নম্বরে যেটা বলতেছে খেয়াল করো, যে যদি x আরবিটারি ভেক্টর হলো h এর মধ্যে, তাহলে এই যে এরকম হবে যে প্রত্যেকটা ছায়ার দৈর্ঘ্যের স্কোয়ার তার নর্মের দৈর্ঘ্যের স্কোয়ারের সমান হবে। এর আগে এটা আমরা কি করছিলাম, যে ছায়ার দৈর্ঘ্য নর্মের দৈর্ঘ্যকে সারপ্লাস করে যেতে পারবে না, মানে হুম, ছাড়িয়ে যেতে পারবে না। আর এখানে বলতেছে কি ইকুয়াল কেস হবে, লেস দেন তো ছিল, একদম এক্সাক্ট ইকুয়াল কখন হবে, তখন এই থিওরেমে এসে আমরা পাচ্ছি আর কি। তাহলে স্টেটমেন্ট বুঝতে পারছো কি কি বলছে? জি স্যার। তাহলে এই চারটা স্টেটমেন্ট একটা আরেকটার ইকুইভ্যালেন্ট, মানে একটা সত্য হলে আরেকটা ভাইস ভার্সা সত্য হবে, বিষয়টা এরকম আর কি। জি। তাই একভাবে করা যায় যে 1 থেকে 2 দেখানো, 2 থেকে 3 দেখানো, 3 থেকে 4 দেখানো, আবার 4 থেকে 1 দেখানো, এইভাবে আমরা দেখে নিয়ে আসতে পারি। তবে এটা আমি ফুল কারেকশন শেষ করি না, নোটেশন গুলা পরে এডিট করব, আপাতত করাই যায়। ওই যে ব্র্যাকেট গুলা ওগুলো তোমাদের ইনার প্রোডাক্ট ব্র্যাকেট হবে, এগুলো বুঝে নিও। আচ্ছা, প্রথম প্রমাণ আমরা দেখাবো যে 1 থেকে 2 প্রমাণ করা যায়, 1 implies that 2। আচ্ছা, তা আমরা ধরে নিচ্ছি যেহেতু 1 থেকে 2 দেখাবো, তাহলে 1 এর ভাষ্য আমাদেরকে সত্য ধরে নিতে হবে। আমরা ধরে নিচ্ছি যে ইউ E1 E2 E3 E4 এই যাবতীয় যত ভেক্টর গুলো আছে তাদের নিজের সেটটা এটা কমপ্লিট, তার মানে আমরা আর নতুন করে কোনো মেম্বার আনতে পারবো না। ঠিক আছে, তাহলে এখন যদি কমপ্লিট হয়, তাহলে আমরা যদি এখন বলি যে কোনো একটা নন জিরো ভেক্টর ই আছে এদের থেকে আলাদা, হ্যাঁ, তাহলে সেটা যদি আবার এদের সবার সাথে অর্থগোনাল হয়, তার মানে হচ্ছে ই আর ইআই প্রত্যেকটা E1 E2 E3 এর সাথে এই একটা করে ই যদি আমি ইনার প্রোডাক্ট নিই, তাহলে সেটা জিরো হওয়ার কথা। এখন এখন এক্স যদি তোমার এই প্রত্যেকের সাথে এরকম অর্থগোনাল হয়, আবার যদি নন জিরো হয়, তাহলে আমরা এক্স কে যদি এক্স এর নর্মের সাথে ভাগ দিয়ে দিই, তাহলে তো এই ই হচ্ছে, কারণ ই কে আমরা ইউনিট ভেক্টর ধরে নিচ্ছি আর কি, এটা সেট করে নিতে পারি নাকি। তাহলে তোমার জি স্যার। ই এর নর্ম 1 হবে, আবার ই হচ্ছে তোমার সবার সাথে অর্থগোনাল হবে। তাহলে আমরা দেখাতে পারলাম যে এই ই আর এখানে এটা থার্ড ব্র্যাকেট না, অ্যাকচুয়ালি মানে সেকেন্ড ব্র্যাকেট না, এটা এই ভেক্টর ওই যে ইনার প্রোডাক্ট ইনার প্রোডাক্ট। হুম, ব্র্যাকেট হবে, হ্যাঁ। সেটা যদি সরি সরি না, এটা সেটই, মানে এই যে ই আর ইআই সবাইকে নিয়ে একসাথে, মানে এই এখানে যারা ছিল তাদের সাথে একটা মেম্বার আমরা অ্যাড করে দিলাম, নতুন বাড়াইছি আর কি, এটা ঠিকই আছে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তাহলে এটা একটা অর্থনর্মাল সেট হলো, কিন্তু আচ্ছা তাহলে উপরটা তো ইনার প্রোডাক্ট, ওই 0 যে লেখা একদম সেকেন্ড লাইনে প্রুফের ওখানে ইনার প্রোডাক্ট হবে না? কোনটা, এই যে এটাই, প্রুফ স্যার, প্রুফ যেখান থেকে স্টার্ট হয়েছে ওটার সেকেন্ড লাইন লাস্টে ই কমা ইআই ইকুয়াল টু 0, এটা এখানে তো এটা ইনার হবে, প্রোডাক্ট। এটা হ্যাঁ, ইনার ওই ফার্স্ট ব্র্যাকেটটা ইনার প্রোডাক্ট হিসেবে বই ইউজ করছে, এটা তো দেখছোই। আচ্ছা। আর আর এটা ওখানে সেকেন্ড ব্র্যাকেট। এখানে একটা হচ্ছে এটা সেট আর কি, হ্যাঁ। তাহলে সেট আচ্ছা। হলে, তাহলে এটা একটা অর্থনর্মাল সেট, কিন্তু এটা তো আমাদের রুলস ভায়োলেশন করে, কারণ আমরা বলে নিছি নতুন মেম্বার বাড়ানো পসিবল না এক্সেপ্ট জিরো ভেক্টর, এটা তো পসিবল না, যেহেতু আমরা ধরে নিছি এই এই সেটটা হচ্ছে কমপ্লিট। তা কমপ্লিট হলে নতুন মেম্বার তো আমি নিতে পারবো না। ঠিক হুম, আছে, নতুন মেম্বার নিতে, তার মানে আমাদের যে ধরার জিনিসটা ছিল যে এটা যে নন জিরো হবে না, এই নন জিরো যে হবে না এই ধরাটা আমাদের ভুল। তাহলে আমাদের এক্স অবভিয়াসলি জিরো ভেক্টর হইতে হবে। তাহলে এই যে আমরা পাইলাম যদি কোনো একটা ভেক্টর প্রত্যেকের সাথে, মানে আমাদের এই সেটের সবার সাথে এটা যদি অর্থগোনাল হয়, তাহলে সেটা একমাত্র জিরো ভেক্টর হবে। ঠিক আছে, বুঝতে জি পারছো? স্যার। জি। তাহলে তাহলে আমরা 2 প্রমাণ করলাম যে ঠিক আছে, এটা এমনি ডেফিনেশন থেকে বলা যায়, এখানে হুদাই অনেক লাইন বড় করছে পেঁচাইছে আর কি। তো এখন আহ 2 থেকে আমরা 3 দেখাবো কিভাবে সেটা খেয়াল করো। তা আমরা ধরে নিচ্ছি ওই আগের, তাহলে এবার 2 এর ভাষ্যটা আমাদেরকে সত্য ধরে নিতে হবে। যদি কোনো একটা ভেক্টর এক্স, হ্যাঁ, সবার সাথে অর্থগোনাল হয়, তাহলে সে একমাত্র জিরো ভেক্টরই হইতে হবে। এটা আমরা এবার স্বীকার করে নিচ্ছি, এটা যে এক্স হচ্ছে জিরো ভেক্টর। তাইলে এখন আমাদেরকে দেখাইতে হবে যে যে কোনো ভেক্টর এক্স যদি হয়, তাহলে সেটা হচ্ছে তার ওই যে
প্রজেকশন পার্ট গুলোর বরাবর যে ভেক্টর গুলো হয় তাদের সামেশনের যোগফল হয়, এটা আমাদেরকে দেখাইতে হবে। আচ্ছা, তো এখন অ্যাকচুয়ালি এই এক্স আর এই এক্স একসাথে লিখে ফেলছি, 2x আসলে আলাদা করা উচিত, দেখি সামনে কোনো প্রবলেম হয় কিনা আমাদের। আচ্ছা, তো এক্স থেকে আমরা তার প্রজেক্টেড পার্টের ভেক্টর গুলা বাদ দিলাম, সবগুলা প্রজেকশন না, প্রজেকশন ভেক্টর গুলো বাদ দিয়েছি, ঠিক আছে। তা আমরা দেখাবো যে এই জিনিসটা, এই নতুন যে রেজাল্টেন্ট ভেক্টর, এটা আমাদের ওই সেটের সবার সাথে অর্থোগোনাল হবে, এটা আমরা দেখাতে চাই। আচ্ছা, তো এখন এই কাজ করি আমরা, আমাদের এই শুরুতে দেওয়া যে সেট আছে ওখান থেকে র্যান্ডম একটা ভেক্টর আমরা চুজ করলাম যে ইজে। তো এখন এই যে এক্স থেকে তার প্রজেকশন পার্ট বাদ দিলে যে ভেক্টরটা হয় তার সাথে ইজে এর আমরা ইনার প্রোডাক্ট হিসাব করতেছি এখানে। তাহলে এখানে যেহেতু মাইনাস আকারে আছে, আমরা ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী এই মাইনাস আকারে এরকম দুইটা আলাদা পার্ট করে দিতে পারি, ঠিক না? একটা হচ্ছে এই এক্স এর সাথে ওর একটা পার্ট করলাম ইনার প্রোডাক্ট, আর একটা সামেশন পার্টে যেটা আছে সেটার সাথে ওর একটা পার্ট করলাম। এটা ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী আমরা দুইটা সেপারেট অংশ কাউন্ট করতে পারি। তো এখানে এটা আলাদা হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা জানি এই যে এই অংশটা কি, এই যে এটা একটা স্কেলার না, এটা তো স্কেলার ভ্যালু, তাই না? জি স্যার। তাহলে স্কেলারকে আমরা ইনার প্রোডাক্টের বাইরে নিয়ে আসতে পারি, সামেশনকেও বাইরে নিয়ে আসতে পারি। এখানে আরো একটু মডিফিকেশন আছে, এই সামেশনটা অ্যাকচুয়ালি কার উপরে, কারণ এখানে আই যে দুইটাই দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি আই এর উপরে হবে, তো এটা আমি পরবর্তীতে এডিট করব আর কি। এটা কিন্তু আই এর উপরে, এই সামেশনটা আই এর উপরে কাজ করতেছে, এটা মনে রাখতে হবে। কারণ স্যার ই যেটা ফার্স্টে লিখবো, তারপর ইনার প্রোডাক্ট দিয়ে এক্স কমা ই আই, তারপর সামেশন দিয়ে ই। না, এটা তো কিভাবে লেখা ঠিকই আছে, আমি বলতেছি সামেশনের নিচে আই দিয়ে দিতে হয়, যে আসলে সামেশনটা তোমার এই যে আমি পরবর্তীতে আছে মনে হয় এরকম, আহ, এই যে যেমন ওরা বইতে এভাবে আছে যে ওই যে ছোট করে নিচে আই লেখা, তাহলে তোমার বুঝতে সুবিধা হয় যে সামেশনটা আসলে কোন সাফিক্সের আন্ডারে কাজ করতেছে আর কি। হ্যাঁ, ওইটা আমি পরে ঠিক করে দিব ওই যে ফাইলের মধ্যে আর কি। এই মানে মনে রাখো এই সামেশনটা হচ্ছে তোমার আই এর সাথে কাজ করতেছে, এটা যে কারণ যেহেতু আমি ফিক্স নিছিলাম, জি কথা বুঝছো? জি আচ্ছা, তা এখানে যেহেতু আই এর সাপেক্ষে সামেশনটা চলতেছে, আই এর মান 1 2 3 4 এইভাবে হইতে থাকে, তো কোনো না কোনো সময় একসাথে তো জে হবে আই এর মান, তাই না? হুম জে যখন হবে তার মানে একটা টার্ম ছাড়া বাদ বাকি সব টার্ম কি জিরো হবে। জিরো হবে। তো তখন এই এরকম একটা অবস্থা তৈরি হবে যে এটা থাকলো, আর আমরা জানি যে ই জে আর ই জে এর সাথে ইনার প্রোডাক্ট 1 হয়, তার মানে এটা বিয়োগ করলে এরকম জিরো হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এক্স থেকে তার প্রজেক্টেড পার্ট যদি বিয়োগ দেই, সে বিয়োগ ফলটা প্রত্যেকটা ইজি এর সাথে ইন্ডিভিজুয়ালি তোমার জিরো হয়। জিরো হওয়া মানে তার মানে এই ফুল সেটের সবার সাথে সে অর্থগোনাল হয়, এটাই প্রমাণিত হচ্ছে। এখন আমরা জানি কোন ভেক্টর যদি সবার সাথে অর্থগোনাল হয় তাহলে একমাত্র সে কি জিরো ভেক্টরই হইতে জিরো পারে, ভেক্টর সম্ভব। তাই না? জিরো, সরি এখানে এটা বোল্ড করে দেই যেহেতু এটা জিরো ভেক্টর। তার মানে হচ্ছে এখন যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা ভেক্টর এক্স তার প্রজেক্টেড পার্টের ভেক্টর বরাবর যা ভেক্টর আসে তাহলে তাদের সামেশনে যোগফল আসে, ঠিক আছে। ওই যেমন বারবার একটা উদাহরণ বলি যে 3i প্লাস 4j প্লাস 5k এরকম ভেক্টরটা, একটা হচ্ছে তোমার ওই আই বরাবর একটা পার্ট প্লাস জে বরাবর একটা পার্ট প্লাস কে বরাবর একটা পার্ট, এরকম না ব্যাপারটা? জি স্যার। তো ওখানে সিমিলার, তো সবসময় আই জে কে দিয়ে বলি, তো অ্যাকচুয়ালি সবসময় আই জে কে দিয়ে বলতে হবে এরকম না। তোমার এই যে ই1 ই2 ই3 এগুলো কিন্তু ভিন্ন ভেক্টর হতে পারে, বুঝতে পারছো? সবসময় যে আমি ওই যে আই জে কে বলতেছি এরকমই হবে, সবসময় এরকম না, কারণ এরকম অর্থগোনাল সেট অনেক অনেক ভাবে পসিবল, অভাব নাই। হ্যাঁ, আমি জাস্ট একটা ট্রিভিয়াল এক্সাম্পল দিলাম আর কি। তো পরবর্তী দেখি আমি এখান থেকে তোমাদের কিছু বানায় অঙ্ক দেবো, ওগুলো তোমাদের সলভ করতে দিব, তাহলে তোমরা ওই অঙ্কগুলো করলে আর থিওরেমের স্টেটমেন্ট গুলো আসলে ফাইনালি বুঝবা যে আসলে কিভাবে কাজ করতেছে। তা আমরা 2 থেকে 3 প্রমাণ হলো। এবার 3 থেকে 4 প্রমাণ করতে গেলে আমাদের, যেহেতু আমরা জানি যে 3 এর ভাষ্য হচ্ছে এটা যে যে কোনো ভেক্টর, হ্যাঁ, ওই আমাদের অর্থনর্মাল সেটের মধ্যে যারা আছে তাদের বরাবর যে প্রজেকশন ভেক্টর গুলো হয় তাদের যোগফলের সমান যদি হয়, তাহলে এখন আমরা দেখাবো যে এক্স এর নর্মের স্কোয়ার
ওই প্রজেক্টেড পার্ট এখানে এই মিসিং আছে একটু, এখানে ইনার প্রোডাক্ট সাইন মিস করেছে। ইনার প্রোডাক্ট ব্র্যাকেটটা মিস করেছে, এই যে। তাহলে এটা হচ্ছে সেই প্রজেক্টেড পার্ট, প্রজেকশন গুলা তাদের স্কোয়ারের যোগফলের সমান হবে। এটা আমরা দেখাবো আর কি 3 থেকে 4। তো এখন এটা কিভাবে দেখাই, যে এই যে নর্মের স্কোয়ার মানে কি, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট নেওয়া। তাহলে ইনার প্রোডাক্ট নিলে এইখানে আমরা তাহলে ওই এক্স এর বদলে তার প্রজেক্টেড পার্ট ভার্সনটা লিখলাম, আর এখানেও এক্স এর বদলে তার প্রজেকশন পার্টের ভার্সনটা লিখলাম। এখন এখানে একটু খেয়াল করো, যেহেতু এখানে আই দিয়ে লেখা হয়েছে এক জায়গায়, তো পরের জায়গায় যদি আই দিয়ে লিখি জিনিসটা অনেক সময় বুঝতে কনফিউজিং হবে। এই জন্য আমরা দুই জায়গায় দুই সাফিক্স ইউজ করেছি। এক জায়গায় আই দিয়ে সামেশনটা লিখেছি, আর এক জায়গায় জে দিয়ে লিখেছি। এরকম কেস আমাদের আগের প্রবলেমে ছিল আর কি। তো এখন আবার একই কেস, এই যে এই অংশটা হচ্ছে স্কেলার, আবার এখানেও এটা হচ্ছে স্কেলার, আবার এখানে সামেশন সাইন আছে, তো দুইটা সামেশন আমরা বাই করে নিয়ে আসলাম, আর দুইটা স্কেলারও আমরা বাই করে নিয়ে আসলাম। এই যে এখানে দুইটা স্কেলার বাই করে নিয়ে আসলাম। আবার এটা যেহেতু সেকেন্ড কম্পোনেন্ট থেকে স্কেলারটা বাইরে বের হবে, তাহলে সেটার উপরে কি কনজুগেট সাইন থাকবে। এখানে কনজুগেট সাইন ওরা স্টুডেন্টরা টাইপিং ভুল করেছে, এটা কনজুগেট সাইনটা একদম ব্র্যাকেটের সাথে ফুল হোল এরকম আসবে আর কি। তো এখানেও দুইটা সামেশন, খেয়াল করো। এখন এই সামেশন গুলা কোথায় গিয়ে শেষ হবে এরকম না, যে কোনটা ইনফাইনিট হইতে পারে, ফাইনাইট হইতে পারে, সমস্যা নাই। তো 1 2 3 4 এইভাবে করতে করতে যতগুলাই যাও, হ্যাঁ, যখন আই এর মান 1 হবে, কোনো এক সময় জে এর মান 1 এর সাথে গিয়ে মিলবে, আই এর মান কখনো 2 এর সাথে, জে এর মান 2 এর সাথে গিয়ে মিলবে, আর বাদ বাকি সবগুলো কি জিরো আসবে। জি স্যার। বুঝতে পারছো তো? তো জি। এখানে ওই শুধুমাত্র জিরো বাদ দিয়ে আমরা ধরে নিলাম আই এর সাথে শুধুমাত্র জে যেগুলো মিলবে সেগুলো আমরা লিখে দিচ্ছি। তাহলে এই যে ইআই সব এখন দুইটা সামেশন থেকে একটা সামেশন আসলো আর কি। আচ্ছা, তো এখন এই টার্ম আর এই টার্ম আমরা জানি যে এই নিজের সাথে নিজের কনজুগেট গুণ করলে আসলে কি তোমার তার হচ্ছে গিয়ে মানের ওই অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস সেটার স্কয়ার হয়, আর এটার মান তো হচ্ছে গিয়ে 1, এটা তো আমরা জানি। তো ফাইনালি দেখাতে পারলাম যে ঠিক আছে, তাহলে এক্স এর নরমাল স্কয়ার হচ্ছে তার এই যে প্রজেক্টেড প্রজেকশন, মানে ছায়া যতটুকু হয়, প্রজেকশন যতটুকু হয়, তাদের স্কয়ারের যোগফলের এক্স্যাক্টলি সমান হচ্ছে, এখন আর ছোট হচ্ছে না। তাই আমরা 3 থেকে 4 প্রমাণ করলাম আর কি। এবার হচ্ছে 4 থেকে 1-এ আসো। এখন 4 এর ভাষ্যটা আমরা ধরে নিচ্ছি যে যে কোনো ভেক্টর হচ্ছে গিয়ে তার প্রজেক্টেড পার্টের স্কয়ারের সমান আমরা ধরে নিচ্ছি। তাহলে আমাদের দেখাইতে হবে যাদের বরাবর আমরা প্রজেকশন নিলাম সেই ভেক্টরের সেট গুলো সেটা কমপ্লিট হবে, মানে এই মেম্বার আর নতুন করে অ্যাড করা পসিবল না। মানে আমরা প্রজেকশন কাউন্ট করতে গিয়ে যাদেরকে নিয়েছি তাদের বাইরে এই সেটের মধ্যে আর কাউকে আমরা আর জায়গা দিতে পারবো না। তা আমরা ধরে নিচ্ছি, ধরো যে যুক্তির খাতিরে ধরে নিচ্ছি যে এই সেটটা কমপ্লিট না। এই সেটটা কমপ্লিট না মানে তাহলে এখন আমরা হচ্ছে গিয়ে যে নতুন মেম্বারকে জায়গা দিতে পারবো। তা নতুন মেম্বারকে যদি জায়গা দিতে পারি, এইখানে আহ একজনকে যদি আমরা বাড়াইতে পারি, ধরো তাহলে এই সেটটা এখানে এই ব্র্যাকেটের নোটেশনটা হবে না আর কি, তাহলে এটা এডিট করে দেই। আচ্ছা, তা এখন এটার মধ্যে আসো যে আমরা এটাকে ধরে নিচ্ছি কমপ্লিট না, এবং এমন ভাবে কমপ্লিট না যে একটা মেম্বার বাড়াইলে মনে করো যে সে কমপ্লিট হবে, এরকম একটা অবস্থা তৈরি হয়। তাহলে এখানে জিরো ভেক্টর ছাড়া এটা যদি কমপ্লিট হয়, আমরা ধরে নিচ্ছি, আমরা স্বীকার করে নিচ্ছি যে এটা এখন কমপ্লিট, মানে এখানে ধরে নিলাম কমপ্লিট না। আর এখানে নতুন একজনকে অ্যাড করার পরে সে কমপ্লিট হয় এমন একটা অবস্থা আমরা ধরে নিলাম। আবার এই যে ইআই, এটা তো যেহেতু এই সেটেরই একটা মেম্বার, তার মানে এখানকার বাদ বাকি যারা আছে তাদের সবার সাথে কি হবে, অর্থগোনাল হবে, এটা তো আমরা জানি। তার মানে প্রত্যেকটা ইআই এর সাথে আমাদের যে নতুন মেম্বার সে কিন্তু অর্থগোনাল হবে আর কি, আমাদের ধরা অনুযায়ী আপাতত। তাহলে এটা আমরা আপাতত মার্কিং করে রাখলাম, যেটা এ মার্ক এ, ঠিক আছে। তো এখন আমরা আবার জানি যে যে কোনো ভেক্টর হচ্ছে এক্স, যে কোনো ভেক্টর এক্স এর নরমের স্কয়ার হচ্ছে কি তার বরাবর প্রজেকশনের কি স্কয়ার গুলো যোগফল। তাহলে এই সূত্র অনুযায়ী ই কেও তো তার বরাবর যে প্রজেকশন, মানে তার প্রজেকশন গুলোর স্কয়ার রূপে লেখা যাবে, তাই না? বুঝতে পারছো কি?
এখানে আমরা যে ধরে নিলাম যে ই হচ্ছে নতুন একজন মেম্বার যাকে অ্যাড করলে সে কমপ্লিট হয়, তাহলে আবার ই হবে প্রত্যেকের সাথে অর্থগোনাল, প্রত্যেকের সাথে অর্থগোনাল হইলো। তাহলে এই যে ই ই এর প্রজেকশন এখানে কি বোঝায় খেয়াল করে দেখো, এখানে বোঝাচ্ছে প্রত্যেকটা E1 E2 E3 বরাবর শুধু ই এর প্রজেকশন কিন্তু জিরো, কারণ ইনার প্রোডাক্ট দিয়ে আমরা কি বের করি, প্রজেকশন মানে একক ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট দিয়ে আমরা কি বের করি, ওই বরাবর কি প্রজেকশন কতটুকু ছায়া পড়ে সেটা বের করি নাকি। শুনতেছো? হ্যালো। জি স্যার। তো ওইটা যেটা বলতেছিলাম যে এইখানে আমরা কি দেখায় আসলাম যে এই যে প্রজেকশন গুলো কি হবে, জিরো হবে। আমরা নতুন যে মেম্বার নিয়েছি তার প্রজেকশন কিন্তু কি হবে, জিরো হবে, এই যে আমরা দেখাইলাম। এটা কিন্তু তোমার ওই ইনার প্রোডাক্ট নেওয়া হয়েছে। আর একক ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট নিলে আমরা আসলে ওই বরাবর কি পাই, কতটুক ছায়ার দৈর্ঘ্য হয় সেই দৈর্ঘ্যটুক পাই। ঠিক আছে, বুঝতে পারছো? তো এখন যেহেতু আমরা জানি এই যে 4 নম্বরে স্বীকার করে নিয়েছি যে যে কোনো ভেক্টর হচ্ছে তার বরাবর ছায়ার যোগফল, যে নর্মের নর্মের স্কয়ার হচ্ছে, সরি ওই যে যে কোনো ভেক্টরের নর্মের স্কয়ার হচ্ছে তারা বরাবর ছায়ার স্কয়ারের যোগফল। তাহলে এই সূত্র অনুযায়ী এই যে ই এর নর্মের স্কয়ার কি হবে, তারা বরাবর ওই যে এসব বরাবর যে ছায়াগুলো পড়ে সেই ছায়াগুলোর স্কয়ারের যোগফল। কিন্তু প্রত্যেকটা ছায়ার দৈর্ঘ্য তো একদম ডেফিনিটলি জিরো আসছিল না এখানে, তার মানে এই সামেশনটা কি হবে, এটা জিরো আসবে। জিরো। হ্যাঁ, তাহলে কোনো একটা ভেক্টরের নর্মের স্কয়ার বল বা নর্ম যদি জিরো হয় তাহলে সেই ভেক্টরটা নিজে কি হবে, জিরো ভেক্টর হবে। এছাড়া তো পসিবল না, কারণ জিরো ভেক্টরের নর্মই একমাত্র জিরো। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এই যে ই আইটা আমরা নিলাম এ জিরো ভেক্টর ছাড়া আর কিছু না। আর জিরো ভেক্টরকে এটা গণায় ধরা না ধরা কিছুই না, একে মেম্বার হিসেবে আমরা রাখি না। তো আমরা যেটা ধরে নিয়েছিলাম যে এটা যে কমপ্লিট না, কমপ্লিট না, নতুন একজন কমপ্লিট না বলে নতুন একজন মেম্বারকে আমরা আনতে চাচ্ছিলাম, দেখলাম যে ও আসলে জিরো ভেক্টর ছাড়া পসিবল হচ্ছে না। তার মানে আমাদের এই ধরাটা, এই যে কমপ্লিট না, এই ধরাটা ঠিক না। তার মানে আমাদের এই যে ইআই এর যে সেটটা আছে এটা কমপ্লিট, আমরা নতুন করে কোনো মেম্বার আনতে পারবো না। বুঝতে পারছো তো? প্রমাণটা বেশ আমার কাছে বেশ ইজি মনে হলো আর কি পড়ার জন্য, আত্মস্থ করার জন্য এত কঠিন না। এখন তোমরা তো ওই যে ফুরিয়ার সিরিজ পড়ছো না, ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার কোফিশিয়েন্ট। জি স্যার। জি স্যার। তো ওগুলা এই যে ফুরিয়ার সিরিজের উৎপত্তি কিন্তু মানে বা মূল বেসিক কিন্তু ফাংশনাল অ্যানালাইসিস এর মধ্যে আর কি। তোমরা ওই যে ফুরিয়ার ফাংশন গুলো কি হয়, ওগুলো পরস্পর অর্থগোনাল ফাংশন হয় না? জি। তাহলে ওই ফুরিয়ারের যে ফাংশন গুলো তুমি চুজ করো এগুলো আসলে এক একটা হিলবার্ট স্পেসের কিছু ফাংশন তুমি আসলে চুজ করতেছো। হ্যাঁ, তারপরে তুমি একটা ফাংশন কি কি ওই যে ফাইনাল সলিউশনটা কি অনেকগুলো ওই যে ফুরিয়ার ফাংশনের তুমি যোগফল রূপে সামেশন আকারে লেখো না, যে একটা সামেশন আকারে দেখাই। জি স্যার। কস সাইন তারপরে কিছু সামেশন থাকে, ঠিক আছে? তো এই জায়গায় এই যে আমরা যে ব্যাপারগুলো দেখতেছিলাম, যে খেয়াল করে দেখো, আমরা এই যে কোন একটা ভেক্টর কি কি করতেছিলাম, তার বরাবর মানে ওই যে অর্থগোনাল ভেক্টর যারা আছে, অর্থ নরমাল যে ভেক্টর গুলো আছে তার বরাবর প্রজেকশনের যে ভেক্টর গুলো তাদের সামরূপে লিখতেছি কিন্তু অ্যাকচুয়ালি, খেয়াল করে দেখো। হ্যাঁ, তুমি ফুরিয়ার সিরিজও কিন্তু একই লেখো, যে সামেশন দিয়ে কিছু সাইন আর কোসাইনের যোগফল রূপে একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করতেছো না? জি স্যার, সামেশন এ এন কস থিটা প্লাস বি এন সাইন থিটা এইভাবে হ্যাঁ, লিখতাম। এই যে এ এন্ড বি এন গুলাই হচ্ছে এই যে এই জিনিসগুলা, এই যে এটা এই যে প্রজেকশন পার্টটা, বুঝতে পারছো? আর এই যে তোমার জি ই স্যার। আই এগুলো হচ্ছে ওই যে সাইন এক্স কজ এক্স না, মানে সাইন এক্স কজ এক্স এর মডিফাইড ভার্সন, মানে কারণ এগুলো তো একক ভেক্টর হইতে হবে। আমি যে ফরম্যাটে লিখছি এটা তো জি। একক ভেক্টর। হ্যাঁ, তাহলে তোমার সাইন এক্স ফাংশন তো তোমার ওই যে অর্থ নরমাল ফাংশন হয় না, মানে ওই সেট অনুযায়ী। তো ওই যে তুমি যদি অনেক সময় √2 দিয়ে ভাগ করো বা √3 দিয়ে ভাগ করো, তখন সেটা তোমার এই যে অর্থ নরমাল ফরম্যাটে আসবে আর কি, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন আমরা যখন এই যে কোনো একটা ভেক্টরকে একটা হিলবার্ট স্পেসে তার বরাবর প্রজেকশন ভেক্টরের সামরূপে লিখি, যখন আমরা ধরে নিচ্ছি যে এই যে ইআই সেটটা হচ্ছে একটা কমপ্লিট অর্থনর্মাল সেট, তখন এই কোফিশিয়েন্ট, এই যে প্রজেকশন পার্টটা, এটা হচ্ছে ওই যে প্রজেকশন পার্টটা, সেটাকে বলা হয় ফুরিয়ার কোফিশিয়েন্ট। বুঝতে পারছো কি? এটাকে জি আমরা স্যার। বলতেছি ফুরিয়ার কোফিশিয়েন্ট। আর আমরা এই যে সামেশন আকারে যেটা লিখলাম, ফাংশনটাকে যে প্রকাশ করলাম সামেশন আকারে, সেটাকে বলা হচ্ছে এক্স এর ফুরিয়ার এক্সপ্রেশন বা ফুরিয়ার সিরিজ
বলতে পারো, কারণ এটা তো সিরিজে, তাই না? এই যে আমরা যে সামেশন নিচ্ছি, সামেশন নেওয়া মানে তো সিরিজ নেওয়া। তার মানে জি আমরা স্যার। যে সামেশন আকারে লিখতেছি এটাই হচ্ছে ওই আমার এক্স ভেক্টরের ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার এক্সপ্রেশন। আর তার মধ্যে থেকে আমরা ওই যে নর্মের সাথে ছায়ার দৈর্ঘ্যের একটা মিল করছি, এই যে একটা দেখাইলাম, এটাকে বলতেছে পার্সেভালস আইডেন্টিটি। বুঝা গেছে? পার্সেভাল আইডেন্টিটি পড়ছো না ফুরিয়ারের মধ্যে? পার্সেভালস আইডেন্টিটি মনে আছে? জি স্যার। এই যে সেটাই হচ্ছে তোমার এখানে। তাহলে তুমি যদি এখানকার এই প্রমাণগুলো বুঝো, ওইখানকার প্রমাণগুলো করা তোমার জন্য আরো ইজি হবে, যে জিনিসগুলা এইভাবে আসে আর কি। মূল বেসিক কিন্তু একই, কারণ এটার প্রমাণগুলো তোমরা ওই যে সাইন কস ফাংশন দিয়ে হয়তো করছো, হ্যাঁ। আর এখানে হচ্ছে তুমি ইন জেনারেল হিলবার্ট স্পেসের ফরম্যাটে করতেছো আর কি। একই বিষয়, একই থিওরেম। ওই পার্সেভালস আইডেন্টিটি মানেই হচ্ছে কোন একটা ভেক্টরের যে পার্সেভালস আইডেন্টিটির জিওমেট্রিক ব্যাখ্যাটা কি, যে কোন একটা ভেক্টরের নর্মের স্কয়ার, হ্যাঁ, তাহলে ওই হিলবার্ট স্পেসে যে কমপ্লিট অর্থনর্মাল সেট হয়, সেই অর্থনর্মাল ভেক্টর গুলো বরাবর যে প্রজেকশন হয় তাদের স্কয়ারের সমান। বিষয়টা কি বুঝতে পারছো কি বলছি? যে কোনো জি স্যার। যে কোনো ভেক্টরের যে দৈর্ঘ্যের স্কয়ার হচ্ছে সেই হিলবার্ট স্পেসের যে কমপ্লিট অর্থনর্মাল সেট আছে সেই সেটের ভেক্টর গুলো বরাবর সেই এক্স এর যতটুকু করে ছায়া পড়ে সেই ছায়ার স্কয়ারের যোগফল সমান হবে। এটাই হচ্ছে তোমার এই পার্সেভালস আইডেন্টিটি। তো অনেক সময় পরীক্ষায় হুট করে এভাবে আসে যে পার্সেভালস আইডেন্টিটি হিলবার্ট স্পেসের জন্য প্রমাণ করো, বা শুধু বললো পার্সেভালস আইডেন্টিটি প্রমাণ করো। তো তুমি আবার ওই ফুরিয়ার কোর্সে যেটা পড়ছো ওই প্রমাণ আবার এখানে দিও না, কারণ এখানকার প্রমাণের কি কিন্তু ভিন্ন। এটা হচ্ছে ইন জেনারেল প্রমাণ আর কি, এখানে যেটা করতেছো আর কি। তো হুট করে আহ, আবার মাথা আউলে যায় না যে এই নামে তো কোনো আইডেন্টিটি বই নেই বা কোথাও দেখি নাই। ঠিক আছে? তো এটা মনে রাখো যে এই আমাদের দৈর্ঘ্যের সাথে ছায়ার স্কোয়ারের যে সম্পর্ক, একটা ভেক্টরের দৈর্ঘ্যের সাথে তার ছায়ার দৈর্ঘ্যের যে সম্পর্ক, সেটাকে আমরা কি বলতেছি? পার্সেভালস আইডেন্টিটি। তো এই পর্যন্তই আজকে থাকবে। থিওরেম 12 আমরা আগামী ক্লাসে ডিসকাস করব। জি, জি। স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। সবাই ভালো থাকো। আচ্ছা স্যার।